প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে সভা করছি, এই সভা করছি অত্যন্ত একটা চাপের মুখে। গতকাল মাত্র রাত 12টায় বলা হয়েছে যে মোহাম্মদপুরের সভা করতে দেওয়া যাবে না, ওখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হবে। অথচ তারাই আগে সেখানে অনুমতি দিয়েছে, আর রাত 12টায় এইখানে অনুমতি দিয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই ঢাকা উত্তরের নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাতে মির্জা আব্বাস, হাবিব এবং আমাদের ভাবিকে, যে তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে অতি দ্রুত তারা এই সভাকে সফল করার সব ব্যবস্থা নিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে। বন্ধুগণ, আমরা একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। এত বড় কঠিন সময় স্বাধীনতার এই 50 বছরে কখনো আর এই জাতি অতিক্রম করেনি। 1971 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আহ্বানে যখন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তখন আমাদের সামনে একটা স্বপ্ন ছিল যে আমরা যারা যুদ্ধ করেছি, সাধারণ মানুষ সকলের সামনেই স্বপ্ন ছিল যে আমরা একটা গণতান্ত্রিক দেশ তৈরি করব, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা কায়েম করব। এখানে সবাই ন্যায় বিচার পাবে, এখানে কোনো বৈষম্য থাকবে না, ধনী দরিদ্র বৈষম্য কমে আসবে, মানুষ শিক্ষা পাবে, স্বাস্থ্য ব্যবস্থা পাবে, এই ধরনের একটা রাষ্ট্র সমাজ আমরা চিন্তা করেছিলাম। কিন্তু বন্ধুগণ, আজকে 50 বছর পরে আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের সেই অধিকারগুলো যেগুলো পাকিস্তান সেনাবাহিনী কেড়ে নিয়েছিল, আজকের এই সরকার একইভাবে একই কায়দায় আমাদের সেই সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। সেদিন পাকিস্তান হানাদার বাহিনীরা বন্দুকের মুখে আমাদেরকে জিম্মি করেছিল, আমাদের ভাইদের হত্যা করেছিল। আজকেও এই সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তারাও আজকে বন্দুকের মুখে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের বোনদেরকে নিরাপত্তা দিতে অপারগ হচ্ছে। ভাইয়া একটু দয়া করে একটু, আমি অসুস্থ হয়ে গেছি, তো আমি জোরে বলতে পারি না, বেশি একটু সময় দিতে হবে প্লিজ। তো এটা ওই যে আশা আকাঙ্ক্ষা, ওই যে স্বপ্ন, সেই স্বপ্ন কি আমরা এখন দেখতে পাই? সেই স্বপ্ন কি আমাদের বাস্তবায়িত হয়েছে? আমরা কি ভোট দিতে গেলে ভোট দিতে পারি? এই যে আমাদের 6 জন মেয়র প্রার্থী এখানে দাঁড়িয়ে বসে আছেন, তারা কেউ ভোট করতে পারেননি। তাদের ভোটের দিন সবাইকে বার করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, শহর থেকে, এবং তাদের যে ফলাফল, সেই ফলাফল সন্ধ্যাবেলা তাদের পছন্দ মতো ফলাফল তারা ঘোষণা করে দিয়েছে। এটা শুধু সিটি কর্পোরেশনের নয়, সেই 2018 সালের আগে থেকে 2014 যে নির্বাচন, সেই নির্বাচনও এই নির্বাচন কমিশন, এবং তখন অন্য নির্বাচন কমিশন ছিল, আরেকটি নির্বাচন কমিশন, তারাও সেদিন সরকার বাধা দিয়ে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত করেছে। আমরা নির্বাচনে অংশ নিইনি। বন্ধুগণ, আবার এই 2018-তে কৌশল পরিবর্তন করে আগের রাতে ভোট ডাকাতি করে নিয়ে চলে গেছে। লজ্জা হয়। চিফ ইলেকশন কমিশনার তিনি যখন বলেন যে ভোট সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, অথচ তারই একজন কমিশনার মাহবুব তালুকদার সাহেব তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে এই নির্বাচন কমিশন ভোট গ্রহণ করবার, ভোট পরিচালনা করবার, অবাধ এবং সুষ্ঠুভাবে করার যোগ্য নয়। আমরা সেই কারণে আজকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত করছি। বরিশালে একই কাজ করেছে, শেষ মুহূর্তে অনুমতি দিয়েছে। খুলনাতে জায়গায় দেয়নি, মঞ্জু জোর করে সামনে গিয়ে বসে কোন রকমের জায়গা করে নিয়েছে। রাজশাহীতে সেই একইভাবে সমস্ত পরিবহন বন্ধ করে দিয়ে তাদেরকে একটু জায়গা দিয়েছে এবং তাদেরকে কথা বলার সুযোগটা দিয়েছে কম। কেন এত ভয়? কেন? জনগণের যে অধিকার, কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া কেন? জনগণের ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকারকে বন্ধ করে দেওয়া কেন? কারণ আপনারা জানেন যে জনগণ যদি ভোট দেয়, ভোট দিতে পারে,
তাহলে আপনারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবেন না। আর এই যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন তো আজ্ঞাবহকৃত দাসের চেয়েও খারাপ। ওই সরকারকে কিছু বলতে হয় না, তার আগে ওরা বলে দেয় খুব ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই যে আওয়ামী লীগের সব প্রার্থীরা জয়লাভ করেছে। বন্ধুগণ, এই নির্বাচন কমিশনকে অবিলম্বে এই মুহূর্তে তাদের পদত্যাগ করা উচিত। আজকে এই জনসভা থেকে আমরা ঘোষণা করতে চাই যে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশন নতুন করে যোগ্য ব্যক্তিদের দ্বারা গঠন করতে হবে। বন্ধুগণ, এই সরকার খুব দুর্বল সরকার, এত দুর্বল যে তাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন আইন তৈরি করতে হয় নিজেদের রক্ষা করার জন্য। এই যে একটা আইন তৈরি করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে ডিজিটাল নিরাপত্তা আইন। এই যে আপনারা মোবাইল করেন, ফেসবুক করেন না, এগুলোকে ওরা নিয়ন্ত্রণ করে, মনিটর করে, কে কোথায় কি বলে না বলে। ওগুলো তারা যন্ত্র নিয়ে আসছে ইসরায়েল থেকে, আনছে, যেটা আমাদের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই। এটা আবার আল জাজিরা টেলিভিশন তারা এটাকে প্রচার করে দিয়েছে। দেখেছেন আপনারা সবাই, দেখেননি? কি ভয়াবহ প্রচার! সেই প্রচারে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবার কয়েকদিন আগে আমাদের সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস, আমরা সবসময় বলি ধর্মাবতার, ধর্মের অবতার, অর্থাৎ আল্লাহর পরেই বলা হয় যে বিচারক, সে সত্য কথা বলবে, সত্য কাজ করবে। তারা কি করেছে? তারা বলছে যে লেখালেখি করা ভালো, কিন্তু রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়, এটা আমরা কখনোই মেনে নেব না। আমার প্রশ্ন হচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাতে হবে যে কোনটাতে রাষ্ট্রের ইমেজ নষ্ট হয়। আমরা যখন দেখি প্রায় 700-র মতো সাধারণ লেখক যারা নিরীহ, তারা এই লেখালেখি করার জন্য এই ডিজিটাল আইনে আটকা পড়ে আছেন, তখন রাষ্ট্রের ইমেজ নষ্ট হয় না। আমরা যখন দেখি যে আমেরিকাতে 10 জন সিনেটর তারা সিনেটে চিঠি দিচ্ছে যে বাংলাদেশে আইনের শাসন নেই, বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, বাংলাদেশে বিনা বিচারে মানুষকে আটক রাখা হয়, মানবাধিকার লঙ্ঘন করা হয় চরমভাবে, তখন ইমেজ নষ্ট হয় না? যখন 7-7টি মানবাধিকার প্রতিষ্ঠান তারা চিঠি দেয়, স্টেটমেন্ট দেয় যে বাংলাদেশে মানুষের মানবাধিকার নেই, লঙ্ঘিত হচ্ছে, মানুষকে অন্যায়ভাবে এখানে হয়রানি নিপীড়ন করা হচ্ছে, তখন ইমেজ নষ্ট হয় না? বন্ধুগণ, আজকে ওনারা খুব দ্রুত রেগে যান, কথায় কথায় রাগ করেন এবং যা নয় তাই বলতে থাকেন এবং সত্য মিথ্যা বলেন, যার বেশিরভাগই মিথ্যা। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি কেন? আমরা জানাতে চাই যে 50 বছর আগে যে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কাদের অবদান ছিল, কারা কারা এই যুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন, কাদের অনুপ্রেরণায়, কাদের নেতৃত্বে, কাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা আজকে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেটাই আমরা জানাতে চেয়েছি এই সুবর্ণ জয়ন্তী পালনের মধ্য দিয়ে। এবং সেই জন্যই আমরা 2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল রব সাহেব, সেটা পালন করেছি। আমরা 3 মার্চ শাহজাহান সিরাজ স্বাধীনতা ইশতেহার পাঠ করেছিল, সেটা পালন করেছি। আমরা 7 মার্চ পালন করেছি, কারণ সেদিন একটা বিশাল জনসভাতে অনুপ্রেরণাময় একটা বক্তব্য ছিল। আমরা 9 মার্চ ইতিমধ্যে পালন করেছি, যেটা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন পুরো পাকিস্তান ঘোষণা করেছিলেন। আমরা পালন করব 26শে মার্চ, 27শে মার্চ, যেদিন আমাদের বাংলাদেশের ত্রাণকর্তা কারুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। আমরা সেই দিন করব।
পরিষ্কার ভাষায় বলেছি, সেদিন এখনো বলছি যে শুধুমাত্র একজনের জন্য, শুধুমাত্র একটা গোষ্ঠীর জন্য, শুধুমাত্র একটা পরিবারের জন্য, একটা রাজনৈতিক দলের জন্য দেশের স্বাধীনতা আসে না। বছরের পর বছর ধরে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের যে পরিশ্রম, যে আত্মত্যাগ, আমাদের নেতৃবর্গের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্যে দিয়েই স্বাধীনতা এসেছে বন্ধুগণ। সেই স্বাধীনতাকে কি করেছো তোমরা? সেই স্বাধীনতাকে ছুঁড়ে ফেলে দিয়েছ। এখন আমি জানি না আমি নিজেকে কিভাবে স্বাধীন বলবো। আমি বলতে পারি না, আমার সে অধিকার নাই। আমি কথা বলতে পারি না, আমার লেখার অধিকার কেড়ে নিচ্ছে, পত্র পত্রিকা বন্ধ করে দিচ্ছে, লিখলে জেলে দিচ্ছে, জেল থেকে জামিন পাওয়া যাবে না। অন্যদিকে আমার যে ন্যায্য হিস্সাগুলো রয়েছে অন্যান্য দেশগুলোর সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে, সে হিস্সাও আমি চাইতে পারবো না। দুঃখ হয় যখন দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, এসে মিটিং করলেন, সভা করলেন, আমাদের তরফ থেকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে সীমান্ত হত্যার সম্পর্কে কি বললেন, উনি বললেন নো ক্রাইম নো ডেথ, অর্থাৎ অপরাধ না হলে হত্যা হবে না। হত্যা করার অধিকার কে কাকে দিয়েছে? কোন আন্তর্জাতিক আইনে, কোন সভ্য দেশের আইনে, সমাজে কাউকে হত্যা করার কোন বিধান নাই বিনা বিচারে। বিচার হতে হবে, কেউ অপরাধ করে তার বিচার হবে, সেই বিচারে তার শাস্তি হতে পারে। তিনি বলে দিলেন নো ক্রাইম, হু উইল ডিটারমিন দ্য ক্রাইম? কে অপরাধটাকে নির্ধারণ করবে, কে দায়ী সেটা নির্ধারণ করবে, তার বিচার কোথায় হচ্ছে? ফেরানি ঝুলেছিল ৭৭-এর বেলায়, ফেরানির বিচার তো হয়নি। আজকে আমার মাঝে মাঝে শত শত ভাই, এর মধ্যে শত শত ভাই ওই বর্ডারে মারা গেছেন, তাদের বিচার তো হয়নি। এই সরকারের এত দুর্বলতা কেন? কেন আমার নিজের নাগরিকের কথা বলতে সে ভয় পায়? কেন? কানেক্টিভিটি আমরা চাই, আমরা চাই যে কানেক্টিভিটি হোক, বাণিজ্য বাড়ুক, প্রসার ঘটুক, কিন্তু আমি কিছুই পাবো না। আমি পোর্ট দিয়ে দেব, আমি আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দেব, রাস্তা ব্যবহার করতে দেব, কিন্তু বিনিময়ে আমি ফেনী নদীর পানিরও হিস্সা পাবো না, তিস্তা নদীর পানিরও হিস্সা পাবো না। এটা তো হতে পারে না। সেখানে আমি স্বাধীন কোথায়? সেই জন্য আমরা বলছি ভাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে মিথ্যা মামলায়। আপনারা জানেন এটা কোনো মামলাই নয়, শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে আটক করে রাখা হয়েছে। মাত্র ২ কোটি টাকার মামলা দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই পত্র পত্রিকায় দেখেছেন, ফরিদপুরে ২৫০০ কোটি টাকা লোপাট। এবং তারপর দেখছি যেখানে সিআইডি তারা যে রিপোর্ট দিচ্ছে ৪০০০ পাতার, সেই রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে অনেক বড় বড় রথী মহারথী আত্মীয় স্বজন তারা তার সঙ্গে জড়িত। আমরা দেখছি এখানে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে চলে যাচ্ছে। আমরা দেখছি স্টক মার্কেট লুট করে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ ভঙ্গুর করে ফেলা হয়েছে। বন্ধুগণ, এই অবস্থা থেকে আমাদের মুক্তি চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্ত করতে চাই। আমাদের ৩৫ লক্ষ গ্রামের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারা বাড়িঘর বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে সেই মামলা করছেন। বন্ধুগণ, আমাদের ছেলেরা এখন এলাকায় থাকতে পারে না, ঢাকার রাস্তায় এসে রিক্সা চালায়। বন্ধুগণ, আমাদেরকেই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে নিজের পায়ে, আমাদেরকে শক্তি সঞ্চয় করে দাঁড়িয়ে আমাদের অবশ্যই এই অবস্থার পরিবর্তন আনতে হবে। বন্ধুগণ, আমি বক্তব্য শেষ করব, তার আগে শুধু আপনাদের একটি কথা বলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন শুধুমাত্র গণতন্ত্রের জন্য। আজকে সেই দেশনেত্রীকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান, যিনি মিথ্যা মামলায় আটক করে নির্বাসিত হয়ে বিদেশে আছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের ৩৫ লক্ষ লোকের মামলা প্রত্যাহার করতে হবে। এবং খুব পরিষ্কার ভাষায় বলতে চাই সরকারের কাছে, অবিলম্বে আপনারা ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার জন্য আমরা পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।
অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করুন।